যদি আপনি আমাদের চ্যানেলে নতুন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেল আইকনে ক্লিক করবেন যাতে আমাদের সমস্ত নতুন স্টোরি আপনি সবার প্রথমে দেখতে পান। আগের পর্বে আপনারা দেখেছেন যে কিভাবে নীলাবন্তী ওই গ্রন্থটাকে পূরণ করেছিল, আর এই গ্রন্থের ব্যবহার সে লোকের ভালোর জন্যই করতে চেয়েছিল, যেমন পশু পাখিদের কথা বুঝতে পারা এবং গাছপালা পাহাড় পর্বত এমন ধরনের জিনিসের সাথে কিভাবে কথা বলতে হয়, অসুস্থ মানুষকে কিভাবে সুস্থ করতে হয়, আর এমনকি যে কোনো ধরনের কালো জাদুকে খুব সহজেই সেটা মীমাংসা করা একমাত্র নীলাবন্তী সেটা তৈরি করতে পেরেছিল। কিন্তু তার লোভী বাবা এবং গ্রাম প্রধানের জন্যই নীলাবন্তী এই গ্রন্থের শেষটুকু লিখে যেতে পারেনি, তাই সবকিছু সে ত্যাগ করে চলে যায়। তবে যাওয়ার সময় তার এই বইটাকে অভিশাপ দিয়ে গেছিল। আমি এই উপন্যাসকে অভিশপ্ত করছি। যদি কেউ এই উপন্যাস অর্ধেক পড়ে রেখে দেয় সে পাগল হয়ে যাবে, আর কেউ যদি লালসার কারণে এটাকে পুরো পড়তে চায় তার মৃত্যু হবে। যদি কেউ নিঃস্বার্থভাবে এটা পড়তে পারে সেই একমাত্র লাভবান হবে। সেই দিন রাতের পর অনেক সময় কেটে গেছে, অনেক দিন পেরিয়ে গেছে, কিন্তু মানুষের লোভ সেই একই রকমই রয়ে গেছে। বাবা, পুরো 50 বছর পেরিয়ে গেছে, এখন নিজের মৃত্যুর কামনা করছি, কিন্তু মৃত্যু যে আসে না। তুমি নিজের মেয়ে নীলাবন্তীর সাথে একদমই ঠিক কাজ করনি। আজ তোমার কাছে সব থাকতো, কিন্তু তোমার একটা ছোট্ট ভুলের কারণে আজ শুধু তোমার কাছে এই বইটাই পড়ে রয়েছে, যেটা পড়ার জন্য কেউ সাহসই পায় না। বাবা, আমি চাই আজ থেকে আপনি এই বইটা এই মন্দিরেই রেখে দিন, কারণ আমি একটু শান্তিতে মরতে চাই। এমনটা বলার পরেই কৃষ্ণকান্ত বাক্সটা খুলল, কিন্তু ওই বাক্সের ভেতরে কিছুই ছিল না। একই, বইটা তো ভেতরেই থাকার কথা। এ তো খুবই অনর্থ হলো, খুবই। না, এমনটা হতে পারে না। একটা কথা বল, তুই এই বইটা কিভাবে চুরি করলি? আরে এটা তো আমার বাঁ হাতের খেলা। ওই বুড়োর বাড়িতে আমি একটা বুড়ি সেজে গেছিলাম, বুড়ো বুড়িকে দেখে গলে গেল, আর ওই রাতটা আমায় ওই বাড়িতেই থেকে যেতে বললো। বেশ, তারপর আবার কি, যখন বুড়ো ভোর 4টের সময় ঘুমিয়ে গেল আমি বাক্স খুলে বইটা ব্যাগে ঢুকিয়ে নিলাম, তারপর আবার ঘুমিয়ে পড়লাম। সকালবেলা কি ভালোবেসেই না আমাকে বিদায় জানালো, ব্যাগটা একবার খুলেও দেখলো না। তুই কিন্তু বড় শয়তান। তুই এই বইটা চুরি তো করেছিস, কিন্তু এটা পড়া ঠিক হবে না, যদি অভিশাপ কাজ করে তো। আরে কিচ্ছু হবে না, তোমরা দুজনে বসে থাকো, আমি এক্ষুনি পড়ে শোনাচ্ছি। এমনটা বলেই মেয়েটি বইটা খোলে এবং পড়তে শুরু করে। অনেক সময় পেরিয়ে যায়, কিন্তু তখনও কিছুই হয়নি। রিয়া যতই বইটা পড়ছে ততই যেন ইন্টারেস্ট বেড়েই চলেছে। রিয়া, রিয়া! ডাকার পরে রিয়া যখন কোনো উত্তর দিচ্ছিল না, মাধব তখন তার গায়ে ধাক্কা মারল। রিয়া, এসব কি হচ্ছে? কি এমন গল্প এর মধ্যে আছে? আরে না না, পড়তে পড়তে আমার যেন মনে হচ্ছিল আমি অন্য জগতে রয়েছি। তোর এটা আর পড়া উচিত নয়। তুই না সব সময় ভীতুই থেকে গেলি। আচ্ছা ঠিক আছে, সকালবেলা পড়বো, এখন ঘুমিয়ে পড়ি। এমনটা বলার পর রিয়া ওই বইটা টেন্টে নিয়ে যায় এবং বালিশের পাশে রেখে সে শুয়ে পড়ে। তখন গভীর রাত, রিয়া জোরে হাসির শব্দ শুনতে পাচ্ছিল। আচমকায় রিয়া চোখ খুলল। কে? আওয়াজটা বাইরে থেকে আসছিল বলে রিয়া টেন্টের বাইরে যায়। গিয়ে দেখেও এমন একটা জায়গায় রয়েছে যেখানে তার সামনে কিছুই দেখা যাচ্ছিল না, শুধু ঘুট ঘুটে অন্ধকার ছাড়া আর কিছুই নয়। রাজীব, মাধব, কোথায় তোরা দুজন? ও আতঙ্কে ভয় পেয়ে এমন প্রশ্ন করতে শুরু করল। তখন আবার রিয়া ওই হাসির শব্দ শুনতে পেল। কে? তখনই ও পেছনে ফিরে দেখে যে নীলাবন্তী দাঁড়িয়ে রয়েছে এবং ভীষণই রাগান্বিত ভাবে। তুমি এই বইটা মজার ছলে পড়েছিলে, আমাকে নিয়ে মজা করছিলে তুমি, তাই না? আমায় ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। এখন কোনো ক্ষমা নয়, অভিশাপ পূরণ করতে হবে। এমনটা বলেই নীলাবন্তী রিয়ার ওপর ঝাঁপিয়ে পড়ল। নীলাবন্তী রিয়ার বুকের ওপর বসেছিল। তখন রিয়া নীলাবন্তীকে সরানোর আপ্রাণ চেষ্টা করছিল। তখন নীলাবন্তী নিজের হাত দুটো ওপরের দিকে তুলল। আচমকাই একটা হাতে হাতুড়ি আর অন্য হাতে একটা পেরেক। নীলাবন্তী ওই পেরেকটা রিয়ার কপালের উপর রাখল এবং হাতুড়ি দিয়ে ঠুকে দিল। এমন ভাবে 3টে পেরেক রিয়ার কপালে সে পুঁতে দিল এবং রিয়ার সেই ছটফট অবস্থাতেই সে অদৃশ্য হয়ে গেল। রিয়া ঘন্টার পর ঘন্টা এমন ছটফট করে গেল। অনেকক্ষণ পর রিয়ার রক্ত শুকিয়ে গেল এবং রক্ত পড়া বন্ধ হয়ে গেল। কিছুক্ষণ পরেই জ্ঞান ফিরে রিয়া উঠে বসল। আমি এখন যোগিনী হয়ে গেছি, যোগিনী।
এমনটা বলে রিয়া হাসতে হাসতে নাচতে নাচতে জঙ্গলের মধ্যে ঢুকে পড়ল। দেখে মনে হচ্ছিল যেন ও পাগল হয়ে গেছে, আর রিয়া নিজেকেই নিজে চিনতে পারছিল না। পরের দিন সকালে যখন রাজীবের ঘুম ভাঙল, দেখলো যে রিয়া টেন্টের মধ্যে নেই। ও তখনই দৌড়ে মাধবের কাছে গেল। ওঠ মাধব ওঠ, দেখ রিয়াকে কোথাও খুঁজে পাচ্ছি না, জানি না ও কোথায় গেছে। আরে কেন এত চিৎকার করছিস? আরে ও একটা পাগলি, আমাদেরকে ভয় দেখাবে বলে লুকোচ্ছে। মাধব রাজীবের কথা একেবারেই সিরিয়াসলি নেয়নি, কিন্তু রাজীবের যে খুব ভয় করছিল, ও রিয়াকে খুঁজতে বেরিয়ে পড়েছিল। মাধবও তখন টেন্ট থেকে বেরোলো। তাড়াতাড়ি ফিরিস, পাগলি কোথাকারের, কেউ কি কখনো বই পড়তে পড়তে অদৃশ্য হয়ে যেতে পারে? ও হাসতে হাসতে ঘাড় ঘুরিয়ে যেই তাকালো, দেখলো সেই বইটা মাটির উপর পড়ে রয়েছে। ও দ্রুত ওই বইটাকে হাতে তুলে নিল। নীলাবন্তী অশ্বিনীর হাতে লেখা গ্রন্থ, হ্যাঁ? ও বইটা খুলল এবং পড়তে শুরু করলো। ও এমনি বইটায় চোখ বোলাচ্ছিল। হঠাৎ কিছুক্ষণ পরেই সে বইটা বন্ধ করে দেয়। কি ফালতু এই বই, কিছুটা বাংলায় আবার সংস্কৃত, আবার কিছুটা বাংলায় লেখা, একেবারে ফালতু। ও বইটা ছুঁড়ে ফেলে দিল এবং নিজের টেন্টে গিয়ে আবার শুয়ে পড়ল। কে হাসছে? তখনই ও দেখতে পেল সামনে নীলাবন্তী দাঁড়িয়ে আছে। রাজীব ভীষণই ভয় পেয়ে গেছিল। সন্ধে পর্যন্ত সে রিয়াকে খুঁজেই বেরিয়েছে, না পেয়ে যখন সে টেন্টে ফিরে এলো, তখন সামনের পরিস্থিতি দেখে সে শিউরে উঠল। মাধবের কপালের পাশ থেকে রক্ত পড়ছিল এবং ও মাটিতে লুটিয়ে পড়ল। রিঙ্গা রিঙ্গা রোজেস, আ পকেট ফুল অফ পোজেস, আশা উষা, উই অল ফল ডাউন। ওকে দেখেই রাজীব বুঝতে পেরে গেছিল যে ও একেবারেই পাগল হয়ে গেছে। মাধব উঠে দাঁড়ালো, আর এই গানটা গাইতে গাইতেই ও দৌড়ে ওখান থেকে পালিয়ে গেল। তখন রাজীবের ওই বইটা দেখে ভীষণই ভয় লাগছিল এবং ঘেমে একেবারে পাগল হয়ে গেছিল। ভয় কাঁপতে কাঁপতে ওই বইটা হাতে তুলে বলতে শুরু করলো, আমার মায়ের ক্যান্সার, উনি খুবই কষ্টে আছেন, আমি চাই উনি যেন পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন, এই ক্যান্সার থেকে যেন নির্মূল হয়ে যান। এমনটা বলার পর কাঁপতে কাঁপতে সে বইটা খুলল। তখন জোরে হাওয়া বইতে শুরু হলো এবং নিজের থেকেই 112 নম্বর পৃষ্ঠা খুলে যায়। কিছুক্ষণ এই বইটা পড়ার পরেই তার মুখে হাসি ফুটে ওঠে। তারপরেই সে একটা পুকুরের কাছে যায় এবং পুকুর থেকে এক বোতল জল ভরে নেয়। তারপর সে একটা পিপল গাছের পাশে যায় এবং সেই গাছ থেকে 15টা পাতা ছিঁড়ে নেয়। তারপর সেই পাতা সে বাটতে শুরু করে এবং পাতাগুলো বাটা শেষ হয়ে যাওয়ার পর সে আবারও বইটা খুলল এবং সেই বইতে লেখা মন্ত্র সে 141 বার পড়ল এবং এই পাতা বাটার মধ্যে ফু দিল। তারপর সে বইটা নিজের গাড়ির মধ্যে রেখে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বাড়ি ফিরে সে দেখে তখনও তার মা অসুস্থ হয়ে বিছানায় পড়ে রয়েছে। তার বোন তার মাকে সেবা শুশ্রূষা করছে। মা, এই পাতা বাটাটা খেয়ে নাও, দেখবে তুমি পুরোপুরি সুস্থ হয়ে যাবে। মায়ের এতই কষ্ট হচ্ছিল যে কোনো উত্তরই সে দিতে পারলেন না এবং যত তাড়াতাড়ি সে পারল ওই পাতা বাটাটা চেটে চেটে খেতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই সে সবটা খেয়ে শেষ করলো। তখন রাজীব নিজের মায়ের মাথায় হাত রেখে ওই মন্ত্রটা 3 বার বলল। তারপর হাতটা সরিয়ে নিল। দেখলো ওর মায়ের মুখের আনন্দের হাসি। ব্যথার বদলে মা যেন সুস্থ হয়ে উঠছে। তুই কি এমন করলি রাজীব? আমার কষ্ট এক নিমেষে চলে গেল, মনে হচ্ছে যেন আমার কোনো রোগই হয়নি। এসব শোনার পর রাজীব মাকে জড়িয়ে ধরল। হ্যাঁ মা, তোমার আর কোনো অসুখ নেই, আর কোনো অসুখই হবে না। কিন্তু এই ওষুধ তুই কি করে তৈরি করলি? হঠাৎই তখন রাজীবের মনে পড়ল যে সে ওই বইটা গাড়ির মধ্যেই ফেলে এসেছে। আমি এক্ষুনি আসছি মা। ও সেই বইটা নিতে গাড়ির কাছে গেল। যেই রাজীব ওই বইটা ধরল, তখনই জোরে হাওয়া বইতে শুরু করলো এবং ইয়াকশানি তার সামনে এসে দাঁড়িয়ে পড়ল। না 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 না, নীলাবন্তী, আমি শুধু আমার মাকে সুস্থ করার জন্যই বইটা পড়েছিলাম, আমার কোনো লোভ নেই। ভয় পেও না রাজীব, আমি তোমাকে মারতে আসিনি, শুধু এটা বলতে এসেছি যে এই উপন্যাস একজন মানুষ একবারই ব্যবহার করতে পারে। এমনটা বলার পর নীলাবন্তী ওই বইটা হাতে তুলে নেয় এবং দূরে হাওয়ায় ছুঁড়ে মারল এবং নিজেও অদৃশ্য হয়ে যায়। রাজীব আনন্দে তার মায়ের কাছে আবারও ফিরে এলো। তখনও সেই বইটা হাওয়ায় উড়ছিল। সমুদ্রের মাঝখানে একটা জাহাজ দ্রুত যাচ্ছিল, আর সেই বইটা উড়তে উড়তে জাহাজের মধ্যে গিয়ে পড়ল। দেখতে পেয়ে একটা লোক সেই বইটা হাতে তুলে নিল। এই বইটা, এটা তো ভীষণই পুরনো বই। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেল আইকনে ক্লিক করবেন, যাতে আমাদের সমস্ত নতুন স্টোরি আপনি সবার প্রথমে দেখতে পান।